আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে তোমাদের 58 নাম্বার পৃষ্ঠায় যে কাজটি দেওয়া রয়েছে এই কাজের সমাধান করব। তো তোমরা অনেকে এই কাজের সমাধান খোঁজার জন্য হয়তো ইউটিউবে খোঁজাখুঁজি করছো, তো আর খোঁজাখুঁজি করতে হবে না, আমি তোমাদেরকে এই সমাধানটি দিয়ে দিচ্ছি। তো দেখো কি বলা আছে কাজে। বলা আছে নিচের ছক অনুসরণ করে প্রতিটি লেনদেনের সাথে জড়িত হিসাবের শ্রেণী উল্লেখ করে কারণ সহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। তাইলে কোথায় বলছে, নিচে একটা ছক দেওয়া আছে, এই যে এই একটা ছক, ঠিক আছে। বলছে কি বলছে যে হিসাব হিসাবের সাথে লেনদেনের সাথে জড়িত হিসাবের শ্রেণী, ঠিক আছে। লেনদেনের সাথে জড়িত হিসাবের শ্রেণী কোন হিসাব, যেমন সম্পদ না দায় না মালিকানা সত্ত্ব না আয় না ব্যয়, এগুলো লিখতে হবে এবং কারণ দিতে হবে, এবং এটি ডেবিট না ক্রেডিট এটাও দেখাই দিতে হবে। অর্থাৎ এখানে যে ছকটা দেওয়া আছে দেখো, ক্রমিক নম্বর পক্ষ, পক্ষ বলতে ডেবিট এবং ক্রেডিট পক্ষ, এই দুইটা হিসাব লিখতে হবে। লিখে তারপরে এটি কোন, যেমন এখানে আসবাবপত্র আর মূলধন দেওয়া আছে, আসবাবপত্র সম্পদ, মূলধন হলো মালিকানা সত্ত্ব, ঠিক আছে। এখানে আসবাবপত্র ডেবিট, মূলধন ক্রেডিট, ঠিক আছে। এখানে টাকার ঘরে টাকা দেওয়া আছে, কারণ আসবাবপত্র কেন ডেবিট হলো, সম্পদ বৃদ্ধি পাইছে এই জন্য, ঠিক আছে। আর মূলধন কেন ক্রেডিট হলো, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে এই জন্য। তো এইভাবে আমাদের মোট কয়টি, 6টি কলামে এই যে এই ছক দিয়ে এই যে প্রত্যেকটা লেনদেন 1 থেকে 10টা যে লেনদেন রয়েছে, প্রতিটি লেনদেনের আমাদের হিসাবগুলা লিখতে হবে, হিসাবের পক্ষ, শ্রেণী এবং ডেবিট ক্রেডিট করে সেগুলো কারণ দিতে হবে, ঠিক আছে। তাহলে হিসাবগুলো কি দেওয়া আছে একটু দেখে নিই, সরি হিসাব বলতে লেনদেনগুলো কি দেওয়া আছে একটু দেখে নিই। প্রথম লেনদেন বলা আছে কি, মালিক কর্তৃক ব্যবসায়ে আসবাবপত্র আনয়ন। দেখো, মালিক ব্যবসায়ে আসবাবপত্র আনয়ন করলো, তো মালিক ব্যক্তিগতভাবে ব্যবসায়ে যা দেয় তাই হলো মূলধন হিসাব। তো এখানে মালিক ব্যবসায়ে 5,000 টাকার আসবাবপত্র দিয়েছে, তাহলে মালিক আসবাবপত্র দিয়েছে এজন্য মূলধন হিসাব লিখতে হবে। কিন্তু আমরা জানি প্রতিটি লেনদেনে কমপক্ষে 2টি হিসাব থাকবে, তাহলে আরেকটা হিসাব তো তৈরি করতে হবে। তো আরেকটি হিসাব কি, আসবাবপত্র। তুমি যে একজন ব্যবসায়ী প্রতিষ্ঠান বা তুমি নিজে প্রতিষ্ঠান হিসেবে কি পাইলে, এখান থেকে মালিকের কাছ থেকে আসবাবপত্র পাইছো, তাহলে এই আসবাবপত্রটা একটা সম্পদ, ঠিক আছে। এটা কি, এটা একটি সম্পদ। তো এই সম্পদ এখানে তোমার কাছে বৃদ্ধি পাইছে। অপরদিকে মালিক যে 5,000 টাকা দিয়েছে, যার কারণে মালিকের মালিকানা সত্ত্বেও 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে এটি আমরা পোস্টিং দিব কিভাবে, দেখো, এটা 1 নম্বর, ক্রমিক নম্বর 1 নম্বর, আসবাবপত্র হিসাব ডেবিট, টাকা বসাই দিব, মূলধন হিসাব ক্রেডিট, এখানে টাকা বসাবো। আসবাবপত্র কোন শ্রেণীর হিসাব, আসবাবপত্র হলো সম্পদ। এটা আসবাবপত্র ডেবিট কেন লিখলাম, কারণ এটি বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি, এখানে কারণ লিখে দিব। মূলধন হিসাব ক্রেডিট, ঠিক আছে, এখানে ক্রেডিট লিখে দিছে। মালিকানা সত্ত্ব, এটি মূলধন হিসাব কোন শ্রেণী, এটি হলো মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্ব এখানে কেন এটা ক্রেডিট লিখলাম, এটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে এই জন্য। ওকে, এরপরে 2 নাম্বারটাই আসো। 2 নাম্বার লেনদেনটা কি বলেছে, বিমল ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয় 7,000 টাকা। তাইলে দেখো এখানে প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে। পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে এবং সেটি যদি নগদে বা চেকেও অন্য কোনো কিছুই উল্লেখ নাই, তাহলে বাকিতে হয়েছে বলে ধরে নিতে হয়। তাহলে এখানে পণ্য ক্রয় করেছি, তো ক্রয় করলে ব্যয় হয়, কি হয়, ব্যয় হয়। অপরদিকে নগদ টাকা চলে যাওয়ার কথা, তাহলে এখানে তো নগদ টাকা চলে যায় না, বাকিতে নিয়েছি। তাইলে বাকিতে নিলে কেউ আমার কাছ থেকে টাকা পাবে, কেউ আমার কাছ থেকে টাকা পাবে এরকম মনে হলে তাকে পাওনাদার বলি। পাওনাদারের আরেকটি নাম হলো প্রদেয় হিসাব, ঠিক আছে। তো পাওনাদার যে টাকা পাবে সে হলো পাওনাদার। এই পাওনাদারটা হলো দায়, এখানে দায় বৃদ্ধি পেয়েছে। অপরদিকে পণ্য ক্রয় করার ফলে আমার ব্যয় বৃদ্ধি পাইছে, ঠিক আছে। তাহলে এখানে কিভাবে লিখবো, দেখো, এটা জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ব্র্যাকেটে বিমল দিয়ে দিব, ঠিক আছে। দিয়ে ক্রয় হিসাব ডেবিট হবে, প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিট হবে, 7,000 টাকা বসাই দিব। ক্রয় হিসাব এটি কি হিসাবের শ্রেণীতে ব্যয় লিখে দিব। প্রদেয় হিসাব এটি হিসাবের শ্রেণীতে দায় লিখবো, কারণ প্রদেয় এটা একটা দায়। তো ব্যয় কেন ডেবিট হলো, কারণ এখানে ব্যয় বৃদ্ধি পাইছে। প্রদেয় হিসাব কেন ক্রেডিট হলো, কারণ এখানে দায় বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা কারণও লিখে দিলাম। এরপরে 2 নাম্বার লেনদেনটা কি বলেছে, দেখো, বাকিতে পণ্য বিক্রয়। তাইলে বিক্রয় করলে আয় হয়, আয় হলে ক্রেডিট হয়, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট, ওকে। অপরদিকে টাকা পাওয়ার কথা ছিল পণ্য বিক্রয় করে, কিন্তু এখানে বাকিতে বিক্রয় করেছে, টাকা পাই নাই এখনো।
তাহলে কারোর কাছ থেকে টাকা পাবো এরকম মনে হলে সেটিকে বলা হয় দেনাদার, বা দেনাদারের আরেকটি নাম হলো প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাব বা দেনাদার এটি হলো সম্পদ। তো এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। অপরদিকে বিক্রয়ের ফলে আমার আয় বৃদ্ধি পাইছে, আয় বাড়ছে, ঠিক আছে। তাহলে আহ সম্পদ বৃদ্ধি পাইলে কি হয়? ডেবিট। আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে এখানে কি লিখবো? প্রাপ্য হিসাব, এটা সম্পদ, ডেবিট ৯,০০০ টাকা। কারণ কেন ডেবিট করলাম? সম্পদ বৃদ্ধি পাইছে। বিক্রয় হিসাব, এটা কোন শ্রেণীর হিসাব? এটা হলো আয় হিসাব, এটা ক্রেডিট করতে হবে ৯,০০০ টাকা। কেন ক্রেডিট করলাম? কারণ আয় বৃদ্ধি পাইছে এই জন্য। ওকে, এরপরে ৪ নাম্বার লেনদেনটা দেখো। বিমল ট্রেডার্সকে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। খেয়াল করে দেখো, ওই যে বিমল ট্রেডার্স যে পাওনাদার তৈরি হয়েছিল, এই পাওনাদার এখন কিন্তু কমে গেছে, মানে দায় কমে গেছে। দায় কমে গেলে ডেবিট হয়। তাহলে বিমল ট্রেডার্স বা প্রদেয় হিসাব ডেবিট হবে। অপরদিকে ক্রয়কৃত পণ্য ফেরত দিয়েছি, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে। তাহলে এটা লিখবো প্রদেয় হিসাব ডেবিট। এটা একটা কোন শ্রেণীর হিসাব? এটা দায় শ্রেণীর হিসাব, ১,০০০ টাকা। এটা ডেবিট কেন হলো? কারণ দায় হ্রাস পাইছে, এই জন্য ডেবিট হলো। অপরদিকে ক্রয় ফেরতটা হলো ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত, এগুলোকে বিপরীত হিসাব লিখবো। ক্রয় ফেরত, ক্রয় কি? ব্যয়। তাইলে ক্রয় ফেরতটা হলো বিপরীত ব্যয়, আর বিক্রয় কি? আয়। তাহলে বিক্রয় ফেরতটা হবে বিপরীত আয়। বুঝতে পেরেছো? তাহলে এটি বিপরীত ব্যয় লিখবো। ক্রেডিট ১,০০০ টাকা, এটা ব্যয় হ্রাস পাইছে, এই জন্য বিপরীত ব্যয় লিখেছি। ওকে, এরপরে দেখো ৫ তারিখের লেনদেনটা কি বলা আছে? ৫ নাম্বার লেনদেন, এখানে তারিখ নাই, নাম্বার দেওয়া আছে। বাকিতে বিক্রিত পণ্য ফেরত আসলো, ঠিক ক্রয় ফেরতের মতো উল্টা। তাহলে ফেরত আসছে মানে কি? আমার দেনাদার কমে গেছে, তাইলে দেনাদার একটা সম্পদ বা প্রাপ্য হিসাবে একটা সম্পদ, সম্পদ হ্রাস পাইছে, তাইলে ক্রেডিট হবে। আর ফেরত আসছে মানে বিক্রয় ফেরত, এটা বিপরীত আয় হবে। কি হবে? বিপরীত আয়। তো বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, ঠিক আছে। বিপরীত বিক্রয় ফেরত, এটা হলো বিপরীত আয়, প্রাপ্য হিসাব হলো সম্পদ। এখানে সম্পদ হ্রাস পাইছে, এই জন্য ক্রেডিট করেছি। এখানে আয় হ্রাস পাইছে, এই জন্য আমরা ডেবিট করেছি। ওকে, এরপরে ৬ নাম্বার লেনদেনটা বলা আছে ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে। তাইলে এখানে নগদ টাকা চলে গেছে, কি হয়েছে? নগদ টাকা কমে গেছে, তাহলে নগদান সম্পদ, এটা হ্রাস পাইছে। ওকে, আর কেন হ্রাস পাইলো? কারণ অগ্রিম ভাড়া পরিশোধ করেছি, তো কোনো খরচের অগ্রিম, সেটি হলো সম্পদ, ঠিক আছে। তাইলে ভাড়া যেহেতু একটা খরচ, এর অগ্রিম, এটাও হলো সম্পদ, তাইলে এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাইলে এটা হবে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, ভাড়া, সরি এখানে কি বলা আছে? অগ্রিম ভাড়া প্রদান করা হয়েছে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। অগ্রিম ভাড়া যেহেতু প্রদান করেছি, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, আর এখানে হবে নগদান হিসাব, ঠিক আছে। নগদ টাকা কমে গেছে, তাইলে নগদান হিসাব হবে। ওকে, একটু দেখার দ্বারাও এখানে একটু টেকনিক্যাল ইরর মারছে। এটা নগদান হিসাব হবে। নগদান হিসাব এটাও সম্পদ, হ্যাঁ, দুইটাই সম্পদ। একটা হলো অগ্রিম ভাড়া, এটি হলো সম্পদ, এখানে সম্পদ বৃদ্ধি পাইছে তাই ডেবিট লিখেছি। নগদান হিসাব এটাও সম্পদ, এই নগদ টাকা হ্রাস পেয়েছে তাই এটি ক্রেডিট লিখেছি, ঠিক আছে। এখানে লিখবো সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস পেয়েছে, ঠিক আছে, তাহলে ক্রেডিট লিখে দিব। এরপরে দেখো, এটা কি বলা আছে? ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনে, তাহলে মালিক ব্যবসা থেকে যা সুবিধা নিবে সেটি হলো উত্তোলন। তাহলে উত্তোলন, এটা ডেবিট। কোত্থেকে উত্তোলন করছে? ব্যাংক থেকে, তাহলে ব্যাংকের টাকা কমছে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে, কারণ ব্যাংক একটা সম্পদ। তাইলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। উত্তোলন কি? মালিকানা সত্ত্ব, এখানে মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, কারণটা মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে। আর ব্যাংক হিসাব ক্রেডিট, এখানে ব্যাংক হলো সম্পদ, ব্যাংক হিসাব হলো সম্পদ, এখানে সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্যই আমরা ক্রেডিট করেছি। ওকে, এরপরে দেখো ৮ তারিখে বলা আছে রমজানের নিকট হতে ঋণ গ্রহণ করা হলো। খেয়াল করে দেখো, ঋণ যখন নিয়েছি তখন নগদ টাকা পেয়েছি, তাইলে নগদ টাকা আমার বৃদ্ধি পাইছে, তাহলে নগদান হিসাব ডেবিট। অপরদিকে কার কাছ থেকে ঋণ নিয়েছি? রমজানের কাছ থেকে, তাইলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ঋণ হিসাব লিখতে হয়। তাইলে রমজানের কাছ থেকে নিয়েছি, তাইলে রমজানের ঋণ হিসাব লিখতে হবে। তো ঋণ একটা দায়, এখানে দায় বৃদ্ধি পাইছে, অপরদিকে নগদ টাকা বৃদ্ধি পাইছে, তাইলে সম্পদ বৃদ্ধি পাইছে। তাইলে নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব কোন শ্রেণীর হিসাব? এটি সম্পদ, এখানে সম্পদ বৃদ্ধি পাইছে তাই ডেবিট হয়েছে। রমজানের ঋণ হিসাব
ক্রেডিট, রমজানের ঋণ কোন ধরনের হিসাব? এটি দায়। ঠিক আছে, তাহলে এখানে দায় বৃদ্ধি পাইছে তাই ক্রেডিট হয়েছে। ওকে, এরপরে দেখো বিমল ট্রেডার্সকে পরিশোধ করা হয়েছে 3,000 টাকা। তাইলে বিমল ট্রেডার্স ওই যে পাওনাদার ছিল, পাওনাদারকে পরিশোধ করেছি, তার মানে নগদ টাকা কমে গেছে, সম্পদ একটা হ্রাস পেয়েছে। আর বিমল ট্রেডার্স হলো পাওনাদার, পাওনাদার হলো দায়, দায় এখানে হ্রাস পেয়েছে। তাহলে প্রদেয় হিসাব বিমল, এটা লিখবো ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাইলে প্রদেয় হিসাব এ কে ছিল? দায় ছিল। ঠিক আছে, তাইলে দায় কমে গেছে এই জন্য ডেবিট হয়েছে। আবার নগদান হিসাব, এটি কোন শ্রেণীর হিসাব? এটি সম্পদ, সম্পদ এখানে হ্রাস পাইছে এই জন্য ক্রেডিট হয়েছে। ওকে, এরপরে দেখো 10 তারিখে বলা আছে প্রাপ্য হিসাব হতে প্রাপ্তি 5,000 টাকা। এখানে নগদ 5,000 টাকা পেয়েছো, অপরদিকে প্রাপ্য হিসাব থেকে টাকা কমে গেছে। তাইলে প্রাপ্য হিসাব একটা সম্পদ, এই একটা সম্পদ হ্রাস পাইছে, অপরদিকে নগদ একটি সম্পদ, নগদ এখানে বৃদ্ধি পাইছে। তাইলে নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। তাইলে নগদান এটি সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইছে তাই ডেবিট করেছি, এখানে ব্যাখ্যা লিখে দিব সম্পদ বৃদ্ধি। আর প্রাপ্য হিসাব এটিও একটি সম্পদ, এখানে প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে তাই এটি ক্রেডিট করেছি। তাইলে এখানে ব্যাখ্যা কি হবে? কারণ কি হবে? সম্পদ হ্রাস পেয়েছে। ঠিক আছে, তো 5,000 টাকা এখানে বসাই দিব। তো এই ছিল ডেবিট ক্রেডিট পক্ষ কারণ সহ বিশ্লেষণ করা। আশা রাখি তোমরা এই কাজের সমাধানটি পেয়েছো। তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসে প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নের ধারাবাহিক ক্লাস দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাও। ওকে, আল্লাহ হাফেজ।